একটা গুলি কিন্তু আমার ঠিক কানের উপর দিয়ে চলে যায়। পেছনের কুশীলবরা এখনো অধরা। 57 জন সেনা কর্মকর্তা মারা গেছে। সেনা অভিযান হলে হয়তো সেটা 15 বা 20 পর্যন্ত গিয়ে ঠেকত। প্রিয় দর্শক, দৈনিক আমাদের সময়ের নিয়মিত আয়োজন হার্ড নিউজ অনুষ্ঠানে আমি আপনাদের সঙ্গে আছি মঈন বকুল, আর আমার সঙ্গে আজকে আমাদের সময়ের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দৈনিক আমাদের সময়ের অপরাধ বিভাগের প্রধান শাহজাহান আকন্দ শুভ। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। শুভ ভাই, আজকে খুব গুরুত্বপূর্ণ একটি নিউজ প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে যে পেছনের কুশীলবরা এখনো অধরা। তার মানে পিলখানা ট্র্যাজেডি দিবসের কথাই আপনি বলেছেন। তো এই নিউজের মধ্যে আসলে কি আছে? ঘটনা খবর পেয়েই আমি সহ আমাদের অফিসের ক্যামেরা ফটো সাংবাদিক মেহরাজ এবং আমাদের আরেকজন ক্রাইম রিপোর্টার হালিম মোহাম্মদ, আমরা কিন্তু পিলখানায় ছুটে যাই। হালিমকে এক গেটে পাঠাই, আমি আরেক গেটে যাই। আমি মূলত দরবার হল যেখানে পিলখানার 5 নম্বর গেট, আমি সেখানে ছুটে যাই। তো সেখানে যখন যাই তখনও গোলাগুলি চলতেছিল। একটা গুলি কিন্তু আমার ঠিক কানের উপর দিয়ে চলে যায়, মানে অল্পের জন্য আমিও কিন্তু গুলির হাত থেকে রক্ষা পাই। ওই সময় আসলে মানে গোলাগুলির তো শব্দ শুনতে পাচ্ছিলেন এবং সবকিছু। ঘটনাটা কি ছিল আসলে ওই সময়? সকালে তো বিডিআরের সদস্যরা বিদ্রোহ করলো এবং প্রথমে দরবার হল থেকে শুরু। তখন দরবার হলে বিডিআরের যে তৎকালীন ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদ, উনি দরবার নিচ্ছিলেন। দরবার শুরু হওয়ার কিছুক্ষণ পরই বিডিআররা বিদ্রোহ করে। একজন বিডিআর জওয়ান, তার নাম সিপাহী মঈন, সে অস্ত্র তাক করে বিডিআরের ডিজির লক্ষ্য করে। তখন সেনা অফিসাররা তাকে নিবৃত্ত করে এবং তাকে কিন্তু গুলি করার জন্য উদ্যত হয়েছিল, কিন্তু ডিজি বলছেন না, তাকে গুলি করে না। কিছুক্ষণ পরে কিন্তু জাগো বলে বিডিআরএস প্রায় 2500, 3000 বা 4000 হইতে পারে সংখ্যা, ঠিক আছে, 5000 হইতে পারে, সংখ্যাটা আনুমানিক। তারা কিন্তু জাগো বলেই সবাই উঠে যায় এবং যে যার মতো দরবার হল থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পরে কিন্তু গোলাগুলি শুরু এবং সেনা কর্মকর্তাদের উপর আক্রমণ শুরু হয়ে যায়। এই যে সেই সময় আমরা যেটা শুনেছিলাম যে সেনার একটা অভিযান চলবে, ওই অবস্থায় বা ওই পরিস্থিতিতে সেনা অভিযান শুরু হলে কি হতো বা আসলে কেন হয়নি সেনা অভিযানটা, আপনার কি মনে হয়? আজকে আমার যে প্রতিবেদন ছাপা হয়েছে সেখানে কিন্তু কয়েকজনের বক্তব্য আছে। তখন ঘটনার পর যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে তদন্ত কমিটি গঠন করেছিল, ওই কমিটির একজন সদস্য তিনি আমাকে বলেছেন, গতকালকে আমাকে বলেছেন, আমি তাকে জানতে চেয়েছিলাম যে সেনা অভিযান যদি ওখানে হতো তাহলে কি অবস্থা দাঁড়াইতো। তো ওনার ভাষ্য হলো 57 জন সেনা কর্মকর্তা মারা গেছে। সেনা অভিযান হলে হয়তো সেটা 15 বা 20 পর্যন্ত গিয়ে ঠেকতো, কিন্তু সেনা অভিযান কিন্তু শেষ পর্যন্ত করতে দেওয়া হয়নি। সেনাবাহিনীর কিন্তু টিম পিলখানা 4 নম্বর গেটের কাছাকাছি চলে আসছে এবং 10টার মধ্যেই তৎকালীন মানে র্যাবের যে একজন ক্যাপ্টেন, নাম শফিক, তার নেতৃত্বে একটা বিশাল বহর, তারা কিন্তু পিলখানার বাইরে এই 4 নম্বর গেটের এদিকে অবস্থান নিছে। তাদেরকেও কিন্তু ঢুকতে দেওয়া হয়নি। তো তারা যদি অভিযান শুরু করতো, র্যাবও যদি অভিযান শুরু করতো, তাহলেও হয়তো এত প্রাণক্ষয় বা হতাহতের ঘটনা নাও ঘটতে পারত। সেটা বলতেছেন ওই তদন্ত কমিটির সদস্য আমাকে। সেই সময় তো আসলে মানে আমরা যেটা জেনেছি আপনার প্রতিবেদনের মাধ্যমে, যে সেই সময় তথ্যও ছিল কিন্তু সরকারের যে একটা বিদ্রোহ হতে পারে, তারপরেও কেন আসলে প্রশাসন উদ্যোগ নেয়নি? ঘটনা ঘটে হলো 25শে ফেব্রুয়ারি। 2 সপ্তাহ বা 3 সপ্তাহ আগের থেকেই কিন্তু এই বিদ্রোহী গ্রুপটা ব্যারিস্টার তাপসের সাথে মিটিং করে, তারা শেখ সেলিমের সঙ্গে মিটিং করে, তারা একটা লিফলেট তৈরি করে। এবং লিফলেট এবং তাদের দাবি দেওয়া নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করার জন্য একাধিকবার তার বাসায় গেছে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী দেখা দেননি। তখন তারা তাদের দাবি দেওয়া সম্বলিত যে লিফলেট, সেটা স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএসের হাতে দিয়ে আসছে। তো তারপরও স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তখন এটা সম্ভবত ডেটটা হবে 24শে ফেব্রুয়ারি বা 23শে ফেব্রুয়ারি। একজন বিডিআর একজন সদস্য ওই বিদ্রোহী গ্রুপের স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন দিয়ে
মানে অনেকটা ধমকের সুরে যে আমরা বারবার চেষ্টা করলাম আপনার সাথে দেখা করার জন্য, আমরা লিফলেট দিয়ে আসলাম, তো আগামীকালকে আসবেন, আমাদের জন্য কী নিয়ে আসবেন। তখনও কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী চাইলে এটার একটা সুরাহা করতে পারতেন, তাদের সাথে আলোচনার বসতে পারতেন, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, তখনকার সরকার থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গোয়েন্দা সংস্থাগুলোও কিন্তু আগেই জানতেন যে এরকম একটা বিদ্রোহের একটা আলামত কিন্তু পিলখানার ভিতরে আছে, এবং যে কোনো সময় সেই বিদ্রোহটা একটা বড় ধরনের একটা ম্যাসাকারের রূপ নিতে পারে। কিন্তু মানে তৎকালীন সরকার কিন্তু পদক্ষেপ নেয়নি, অর্থাৎ প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। ফলে আমাদেরকে কিন্তু 57 জন সেনা কর্মকর্তাকে হারাতে হয়েছে, মোট 74 জন এই ঘটনায় মারা গেছে, এবং সেখানে কিন্তু বেসামরিক লোকও মারা গেছে। এমনকি যে পিলখানার ভিতরে যে হাসপাতাল, সেই হাসপাতালে কিন্তু সিভিলিয়ান ডক্টরও ছিলেন, এই সিভিলিয়ান ডক্টরকেও হত্যা করা হয়েছে। এই যে ঘটনাটা, এত বড় একটা ঘটনা ঘটলো, তো আসলে এই স্বাধীন তদন্তে বারবার মানে আমরা যেটা দেখি যে বাধা পেয়েছে তদন্ত করতে গিয়ে। হ্যাঁ, তদন্ত কমিটি কিন্তু 4 বার, বিশেষ করে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে তদন্ত কমিটি, তাদের কিন্তু তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার যে তারিখ 4 বার পরিবর্তন হয়েছে, 4 বার মেয়াদ বৃদ্ধি হয়েছে। হ্যাঁ, তদন্ত কমিটি 2টা, একটা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, আরেকটা হলো সেনাবাহিনীর পক্ষ থেকে। সেনাবাহিনীর যে তদন্ত কমিটির যে প্রধান ছিলেন বর্তমানে স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনিও কিন্তু মানে স্বাধীনভাবে তদন্ত করতে পারেননি। আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে কমিটি, তারাও কিন্তু স্বাধীনভাবে তদন্ত করতে পারেনি। তারা যেসব লোককে জিজ্ঞাসাবাদ করতে চাইছে অনেক ক্ষেত্রেই পারেনি, যেসব তথ্য সরকারের কাছে চাইছে বা প্রশাসনের কাছে চাইছে সেটাও কিন্তু অনেক ক্ষেত্রে পায়নি। যে রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে রিপোর্ট দাখিল করা হলো, সেখানে কিন্তু এই বিদ্রোহের কারণ কিন্তু আসে নাই, উঠে আসেনি। আসছে যে অপারেশন ডাল ভাত সহ তাদের দাবি দেওয়া নিয়ে যে পুঞ্জীভূত ক্ষোভ, এই বিষয়গুলো এই বিদ্রোহের প্রাথমিক কারণ হতে পারে, কিন্তু প্রকৃত কারণ কি সেটা বের করার জন্য একটা বিশেষজ্ঞ কমিটি দিয়ে তদন্ত করা দরকার। এটা সরকারের কাছে সুপারিশ ছিল তদন্ত কমিটির প্রতিবেদনে, কিন্তু সরকার কিন্তু তখন আর বিশেষজ্ঞ কমিটি দিয়ে আর নতুন করে কোনো তদন্ত করেনি। ফলে মানে আজ পর্যন্ত আমরা জানতে পারিনি যে আসলে কি কারণে এই বিদ্রোহটা হলো, আর কি কারণে এই এতগুলো মানুষ মারা গেল। বিডিআরের সদস্যরা বা জওয়ানরা যে বিদ্রোহ করলো, তাদের দাবি দেওয়া নিয়ে বিদ্রোহটা করলো, তো তারা কিন্তু ওই দরবার হলে সেনা সদস্যদের করতে পারতো, জিম্মি করতে পারতো, কিন্তু কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা অ্যাটাক শুরু করে দিল এবং তারা নৃশংস হত্যাযজ্ঞ শুরু করলো। এটা আসলে এখন পর্যন্ত যে তথ্যপত্র সেটা আসতেছে, সেটা হলো পরিকল্পিত হত্যাকাণ্ড, এবং এটা দীর্ঘদিনের একটা পরিকল্পনার অংশ হিসেবে এটা করা হয়েছে। কিছুদিন আগে আমরা দেখেছি যে বিডিআরের কিছু সদস্য মুক্তি পেয়েছেন এই ঘটনার কেন্দ্র করে, যারা অনেকদিন ধরে জেলখানায় ছিলেন তারা মুক্তি পেয়েছেন। তা আসলে এই বিচারটা বা এই তদন্ত নিয়ে আপনি কোনো আশার আলো দেখেন কিনা? এখন তো একটা তদন্ত কমিশন হয়েছে। আপনি জানেন যে অন্তর্বর্তী সরকার বিডিআরের সাবেক যে মহাপরিচালক ফজলুর রহমান, তার নেতৃত্বে একটা কমিশন হয়েছে। এই কমিশন কাজ শুরু করেছে। তারা ইতিমধ্যে প্রায় 40 জনের সাক্ষ্য নিয়েছে, এবং তারা কিন্তু নানাভাবে তাদের যে গাইডলাইন সরকার থেকে বলা হয়েছে যে কারা ষড়যন্ত্র করছে, কারা পরিকল্পনাকারী, এবং দেশি বিদেশি কোনো ষড়যন্ত্র আছে কি না, তারা কিন্তু সেগুলো দেখতেছেন। তো আমি আশা করব যে এই কমিশনের তদন্তে এই প্রকৃত ঘটনাটা উঠে আসবে। গত 16 বছর যাবত এখনও আমরা জানতে পারিনি যে আসলে পিলখানা ট্র্যাজেডির যে আসল রহস্য বা আসল ঘটনা বা এর পিছনে কারা ছিল, নাকি বিদেশি কোনো ষড়যন্ত্র ছিল, সেগুলো কিন্তু এখনও আমাদের অজানা। আমরা চাই যে অবশ্যই এই সুষ্ঠু তদন্তের মাধ্যমে সেগুলো বেরিয়ে আসুক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন দৈনিক আমাদের সময়ের নিয়মিত আয়োজন হার্ড নিউজ অনুষ্ঠানটি। আজকের যে অনেক বড় একটি ঘটনা এবং যে ট্র্যাজেডি দিবস, পিলখানা ট্র্যাজেডি দিবস, সেই দিবসের নিউজটি যদি আপনারা বিস্তারিত পড়তে এবং জানতে চান, তাহলে অবশ্যই দৈনিক আমাদের সময়ের পত্রিকা অথবা অনলাইনে চোখ রাখতে হবে।
আজ এ পর্যন্তই। আগামীকাল অন্য কোনো অতিথিকে নিয়ে অন্য কোনো ইস্যু নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দৈনিক আমাদের সময়ের সঙ্গী থাকুন।